একটা মেয়েকে তার নিজের ঘরে ৮০টিরও বেশি ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, তাকে করে খুনি তার গোপনাঙ্গ ফেলে। এত নৃশংস একটা হত্যাকাণ্ডের পরও বছরের পর বছর কেটে যায়, কিন্তু পুলিশ আসল অপরাধীকে আইনের আওতায় আনতে পারে না। এই ঘটনার ঠিক ৫ বছর পরেই হঠাৎ করে মামলাটা আবার আলোচনায় আসে, আর তদন্তে বেরিয়ে আসে এমন এক কারণ যা শুনেই আপনার মনে হবে এটা আপনার আশেপাশেরই কোনো ঘটনা, যা অহরহ ঘটছে আপনার আশেপাশে। কি সেই কারণ জানতে দেখতে হবে আমাদের আজকের মুভি জাস্টিস ফর জেনির গল্প। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই রোমহর্ষক মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরু হয় ২০২৫ সালের কোনো এক সকাল ১১টা থেকে। আদ্রে পুলিশ স্টেশনে পুলিশ কমিশনার প্রভাকরের হঠাৎ ডাক পড়ায় সেখানে কর্মরত দুজন অফিসার চটজলদি কমিশনারের অফিসে এসে হাজির হয়। তারা পৌঁছাতেই প্রভাকর তাদের ২০১৯ সালের ৬ জুন হওয়া জেনির খুনের কেসটার কথা মনে করিয়ে দেন। অফিসার জানায় কেসটা এখন সিআইডির হাতে আছে, তারাই কেসটা তদন্ত করছিল, তবে কেসটা ড্রপ করা হয়েছে। প্রভাকর জানায় কেসটা আবার রিওপেন করা হয়েছে, তাই কেসের সব ফাইল এবং কেসের সাথে রিলেটেড সকলকে এক জায়গায় করতে হবে। কেসের দায়িত্বে থাকা টিমকেও সবকিছু হ্যান্ডওভার করা লাগবে। প্রভাকরের এক্সপ্রেশন দেখেই আমরা বুঝি বিষয়টা বেশ সিরিয়াস। এরপর সিন ফ্ল্যাশব্যাকে সেই ভয়ানক রাত্রে শিফট হয়। আমরা জেনি নামের এক কম বয়সী মেয়েকে দেখি। জেনিকে তার বন্ধু সিদ্ধার্থ রাত্রে গাড়িতে করে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে চলে যায়। জেনির মনটা বেশ ভালো, সে কিছু একটা নিয়ে বেশ খুশি। ফুরফুরা মনে সে বাড়ির ভেতর ঢুকে গোসল করে নেয়। তবে গোসল করে বের হতেই সে রুমে কাউকে দেখে চমকে যায়। জেনি চিৎকার করার আগেই লোকটা জেনির মুখ চেপে ধরে। সেই রাত্রেই পুলিশ জেনির বেডে তার হাত পা বাঁধা অবস্থায় জেনির খুঁজে পায়। কেউ জেনিকে করে তার গোপনাঙ্গ নৃশংসভাবে তাকে হত্যা করেছে। জেনির মা বাবা তখন বাইরে ছিলেন। পুলিশরা তাদের কল করে জানিয়ে দেয় তাদের মেয়ের সাথে কি হয়েছে। জেনির কেসের দায়িত্বে ছিল ইন্সপেক্টর সার্থিয়ান এবং রামান। তারা জেনির বন্ধু সিদ্ধার্থ এবং সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে বাইরে আসে। তাদের কথায় আমরা জানতে পারি কিছুদিন আগে আধিয়া নামের একটা মেয়েকে সেম ভাবে হয়েছে, আর তারা সন্দেহ করছে এই খুনটাও একই মানুষ করেছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসির দরকা চলে আসে। সার্থিয়ানরা দরকাকে জেনির লাশটা দেখালে তারও এই কেসটা আধিয়ার কেসের মতোই মনে হয়। তাই ফরেনসিক টিম এসে আলামত কালেক্ট করে বডিটা মর্গে শিফট করে। এর মাঝে জেনির ফ্রেন্ড প্রিয়াঙ্কা খবর পেয়ে জেনির ফ্ল্যাটে চলে আসে। ততক্ষণে জেনির বাবা মাও চলে এসেছে। তারা সকলেই জেনির মৃত্যুতে অনেক কষ্ট পায়, স্পেশালি জেনির বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা। এরপর জেনির লাশ মর্গে নেওয়া হলে ডাক্তার পোস্টমর্টেম করে জানায় জেনিকে ২ থেকে ৩ বার করে ৮০ বারেরও বেশি ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় এতটাই কষ্ট দেওয়া হয়েছে যে তার দেহের প্রতিটা অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শুনেই বোঝা যায় যে খুনি একজন সাইকো। দরকার জেনিকে গ্যাং করা হয়েছে কিনা জানতে চাইলে ডাক্তার জানায় না, কারণ জেনির দেহে একজনেরই সিম পাওয়া গেছে। দরগা থেকে লিস্টের সম্পর্কে জানা যাবে কিনা জিজ্ঞাসা করলে ডাক্তার বলে তিনি ব্লাড গ্রুপ বের করার চেষ্টা করবেন। পরের দিন পোস্টমর্টেম শেষে জেনির লাশ তার পরিবারকে হ্যান্ডওভার করা হয়। তারাই শেষকৃত্য শেষ করে। আমরা দেখি জেনির মৃত্যুতে তার বাবা মার পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তার বান্ধবী প্রিয়াঙ্কা। সে নিজের বেস্ট ফ্রেন্ডের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তারা সব সময় এক জায়গায় থাকতো। এমনকি তারা একসাথে নিট এক্সামও দিয়েছিল যাতে তারা একসাথেই ডাক্তার হতে পারে। এখানে আমরা জানতে পারি প্রিয়াঙ্কা আসলে পুলিশ কমিশনার প্রভাকরের মেয়ে। আমরা দেখি জেনির খুনের দিনই নিট এক্সামের রেজাল্ট দিয়েছিল, আর রেজাল্টে প্রিয়াঙ্কা এবং জেনি সহ তাদের সব ফ্রেন্ডদেরই চান্স হয়ে যায়। তাই তারা বন্ধুরা সেদিনটা সারা দিন অনেক মজা করে কাটায়। সে কারণেই জেনির মন এত ভালো ছিল। তবে তখনও সে জানতো না এটাই তার জীবনের শেষ হাসি হবে। সিন আবারও পুলিশ স্টেশনে যায়। দরকা কোনো উপায়েই খুনির কোনো হদিস পাচ্ছে না। এদিকে উপর মহল থেকে চাপ বাড়ছে। স্টুডেন্ট খুন হওয়ায় দেশের বিভিন্ন কলেজের স্টুডেন্টরাও আন্দোলন শুরু করে দিয়েছে। মিডিয়ার চাপও বেশি। তাই প্রভাকর দরকাকে ডেকে স্পষ্ট জানিয়ে দেয় সে যদি কেসটা সলভ করতে না পারে তাহলে যেন প্রভাকরকে জানায়। প্রভাকরই কোনো ব্যবস্থা করবে। এখন দরকার জন্য কেসটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, তাই দরকাও জোরে সোরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে প্রথমে জেনির সাথে রিলেটেড মানুষদের ডেকে পাঠায়।
প্রথমেই দরকার প্রিয়াঙ্কাকে সিদ্ধার্থ এবং জেনির সম্পর্কে বলতে বলে। তবে প্রিয়াঙ্কা জানায় তারা কেবলই বন্ধু, তারা সকলে গত 5 বছর ধরে একসাথে আছে। দরকা বলে শুধুই বন্ধু হলে মাঝরাতে সে জেনির বাসায় কেন গেছিল? তখন প্রিয়াঙ্কা জানায় তারা 5 বন্ধু হলেও রিসেন্টলি একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর জেনি আজ অনেক খুশি থাকায় সে আজই তার মনের কথা সিদ্ধার্থকে বলতে চেয়েছিল, আর সেজন্যই সে সিদ্ধার্থকে রাত্রে ডেকেছিল। দরকা একটু তাচ্ছিল্য করেই বলে, প্রিয়াঙ্কা, তোমার কি মনে হয় সিদ্ধার্থ একই কথা বলবে? দরকার ব্যবহারে আমরা বুঝি সে প্রিয়াঙ্কাকেই সন্দেহ করছে। এরপর দরকা জেনির মা বাবাকে জিজ্ঞাসাবাদ করলে জেনির মা জানায় তারা একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে ওই দিন বাইরে গেছিল, তাদের রাত্রেই ফেরত আসার কথা ছিল। দরকা তাদের জিজ্ঞাসা করে তারা কাউকে সন্দেহ করে কিনা। তখন জেনির বাবা মা জানায় তাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। দরকা সিদ্ধার্থ সম্পর্কে জিজ্ঞাসা করলে জেনির মা বাবা জানায় সিদ্ধার্থ কেবলই জেনির বন্ধু। তবে দরকা হঠাৎ জেনির রাত্রে সিদ্ধার্থকে ডাকার কথাটা তুললে জেনির চরিত্র নিয়ে প্রশ্ন করা শুরু হয়। জেনির বাবা দরকার কথার ধরন বুঝতে পেরে বলেন, দেখুন, আমার মেয়ের চরিত্র সম্পর্কে প্রশ্ন করলে আমার মেয়ে ফেরত আসবে না, সে মারা গেছে, দয়া করে তার নাম খারাপ করবেন না। এটা বলে জেনির বাবা মা চলে যায়। এরপর স্টেশনে সিদ্ধার্থকে আনা হয়। সিদ্ধার্থের ফেসবুক ইনস্টার প্রোফাইল চেক করে জানায় সে বেশিরভাগই মেয়েদেরই তার প্রোফাইলে অ্যাড করে, যে কারণে দরকার সিদ্ধার্থের প্রতি সন্দেহ আরও দৃঢ় হয়। তবে সিদ্ধার্থ জানায় সে কিছুই করেনি। সেদিন রাত্রে জেনিকে তার বাসার সামনে নামানোর আগে সিদ্ধার্থ জেনিকে তার মনের কথা শেয়ার করে। জেনিও আকার ইঙ্গিতে সিদ্ধার্থের প্রপোজালের সম্মতি জানায়। এরপর জেনি বাড়ি ফিরে যায়। তবে বাসায় ফিরে সে সিদ্ধার্থকে কল করে আবারও বাইরে কোথাও চা খেতে ডাকে। কিছুক্ষণ পর সিদ্ধার্থ জেনিকে পিক করতে আসে। তবে অনেকবার ডাকার পরও জেনি দরজা খোলে না, তাই সিদ্ধার্থ সিকিউরিটি গার্ডের সাহায্য চায়। তবে তারপরও দরজা না খোলায় তারা পুলিশ ডাকে, আর তারপরে পুলিশ মাস্টার কি দিয়ে দরজা খুলে জেনির লাশ খুঁজে পায়। সিন আবার পুলিশ স্টেশনে শিফট হয়। দরকার সব শুনেও সিদ্ধার্থকে বিশ্বাস করে না। সে বলে, জেনি তোমাকে ডাকার পর সবাইকে লুকিয়ে সুযোগ বুঝে তুমিই জেনিকে খুন করেছো। এই স্টেটমেন্ট দিয়ে দিলেই আমি অ্যাক্সিডেন্টাল খুন বলে পাস করে দিব, না হলে পরিকল্পিত খুনের কেস ফাইল করব, যাতে কোনোভাবেই বেঁচে আসতে না পারো। আসলে দরকা কেসটা কোনো রকমে শেষ করতে দায়টা সিদ্ধার্থের ঘাড়ে ফেলার চেষ্টা করছে। তবে সিদ্ধার্থ তো ভয়েই শেষ। সে বারবার একই কথা বলে সে জেনিকে খুন করেনি। তাই দরকাও সিদ্ধার্থকে আর কিছুই বলতে পারে না। তারা জেনির অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে জেনির গাড়ির পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছিল। দরকা সিকিউরিটি গার্ডকে দেখে গাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় গাড়িটা 2য় ফ্লোরের গণেশের। গণেশ লোকটা খুব একটা সুবিধার না, একটু পাগল ধরনের। ওই দিন সিদ্ধার্থের গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে থাকায় সে বারবার হর্ন বাজাচ্ছিল। পরে গার্ড এসে তার গাড়িটা সাইড দিয়ে বের করে দেয়। গার্ড জানায় ওই দিন সিদ্ধার্থ চলে যাওয়ার পর জেনি তাকে একবার খাবার দিতে নিচে নেমেছিল। গার্ডের এরকম প্রতিবার নতুন নতুন তথ্য বলায় দরকার গার্ডকেও সন্দেহ হয়। সে গার্ডকেও অনেক মারে, তবে সেরকম কোনো এভিডেন্সই পায় না। পুলিশ জেনির সাথে রিলেটেড সবার সাথে কথা বলে, তবে কোনো এভিডেন্স পায় না। দরকা ফরেন্সিক রিপোর্ট দেখে জানতে পারে জেনির বাড়িতে জোরপূর্বক ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। তাই হয়তো খুনি জেনির বাড়ির মেইন গেট দিয়েই ঢুকেছে। হয়তো খুনি জেনির পরিচিত কেউ। আবার জেনির দেহে পাওয়া সিএর রিপোর্ট অনুযায়ী খুনির রক্তের গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ, এবি নেগেটিভ অথবা ও পজিটিভ। দরকার কাছে থাকা লিস্ট অনুযায়ী এই রক্তের গ্রুপ জেনির সাথে রিলেটেড 5 জনের সাথে ম্যাচ করছে। তারা হলো সিদ্ধার্থ, মারিমাধু, মিত্রান্স, সিকিউরিটি গার্ড আর জেনির বাবা। দরকার তাদের সকলের টেস্ট করার নির্দেশ দেয়। তবে রামানের জেনির বাবার চেক করাটা অদ্ভুত লাগে। সে কথাটা দরকাকে জানালে দরকা উল্টে রামানকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা কিছুতেই জেনির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না। এভাবেই 10 দিন চলে যায়। তবে জেনির খুনের কোনো পরিবর্তন আসে না। পুলিশ এভিডেন্সের অভাবে খুনিকে ধরতে পারে না, যেটা নিয়ে প্রিয়াঙ্কা অনেক রেগে যায়। সিন বর্তমানে শিফট হয়। আমরা দেখি প্রিয়াঙ্কা ডাক্তার না হয়ে আইন নিয়ে পড়ে আইনজীবী হয়েছে, আর সে তার আইন জীবনের প্রথম কাজ হিসেবে জেনির কেসটাই রিওপেন করিয়েছে। যেহেতু কেসটা শেষ হয়নি, তাই প্রিয়াঙ্কা হাইকোর্টের রায় অনুযায়ী কেসটা কোর্টে গ্র্যান্ড করিয়েছে। এখন সেই এই কেসটার দায়িত্বে আসে।
প্রিয়াঙ্কা কোর্টের কাছে পরবর্তী শুনানির দিন রাতান এবং দরকাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চায়। কোর্টও তাকে অনুমতি দেয়। পরের শুনানির দিন প্রিয়াঙ্কা রাতানকে জিজ্ঞাসাবাদ করে। এখানে রাতান জানায় এই কেসের পর সার্থিয়ানকে সাসপেন্ড করা হয়, আবার দরকা এবং রাতানকে ট্রান্সফার করা হয় কিছুদিনের মাঝেই, তাই ওই কেস আর আগায়নি। প্রিয়াঙ্কা তখন 2020 সালের একটা কোর্টের ডকুমেন্টারি সাবমিট করে, যেখানে লেখা ছিল 2020 সালে জেনির বাবা আরও একবার এই কেসটা এই কোর্ট থেকেই রিওপেন করিয়েছিলেন, তবে তখনও পুলিশ এই কেসটাই গুরুত্ব দেয়নি। প্রিয়াঙ্কা বারবার প্রমাণ করে জেনির কেসটি পুলিশের গাফিলতির জন্যই সলভ হয়নি। প্রিয়াঙ্কা এখানে আধিয়ার কেস সম্পর্কেও জানায়। সে বলে জেনির খুনের আগে ফেব্রুয়ারিতে আধিয়ার খুনও সেম ভাবে হয়েছিল, তবে তার কেসও এখন পর্যন্ত সলভ হয়নি। কিন্তু পাবলিক প্রসিকিউটর প্রিয়াঙ্কার কথা মানতে নারাজ। সে বলে জেনির এবং ওই কেসের মধ্যে কোনো সম্পর্ক নেই। পুলিশ অনেক তদন্ত করেও কোনো যোগসূত্র পায়নি। তবে প্রিয়াঙ্কা জানায় দেশের বেশ কিছু জায়গায় জেনির খুনের আগে এবং পরে সেম প্যাটার্নে কিছু মেয়েদের খুন করা হয়েছে, তবে সবগুলোই এখন আনসলভ কেস। তার ধারণা খুনগুলো একে অপরের সাথে রিলেটেড। প্রিয়াঙ্কা আবার রাতানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে রাতানের কাছে আধিয়া এবং জেনির কেসের সিমিলারিটি সম্পর্কে জানতে চায়। রাতান জানায় কেস দুটো একই রকমের দেখতে হলেও তারা একই ধরনের কোনো প্রমাণই পায়নি। যেমন আধিয়ার কেসে কোনো পাওয়া যায়নি, তবে জেনির দেহে পাওয়া গেছিল। প্রিয়াঙ্কা বলে তবে আধিয়ার কেসে একটা ফুটপ্রিন্ট পাওয়া গেছিল, যার সাইজ ছিল 11। একটা 11 সাইজের জুতা পরা মানুষের উচ্চতা প্রায় 6 ফুট হবে। আপনারা কেসটা এই অ্যাঙ্গেলে বিবেচনায় এনে তদন্ত করেননি কেন? তখন প্রসিকিউটর বলে তারা এমন কেস আগেও সলভ করেছে যেখানে এক চোর 4 ফুট 2 ইঞ্চির উচ্চতার হলেও 10 সাইজের জুতো পরে চুরি করতে যেত, যাতে তাকে কেউ ধরতে না পারে। তাই জুতার সাইজ দেখে কেস তদন্ত করা কোনো লজিক্যাল উপায় না। তখন প্রিয়াঙ্কা বলে রাতানরা জেসির কেসের সময় একটা মেয়ের কেসের তদন্ত করছিল, যাকে একজন পুরুষ জোর করে তার উচ্চতাও 6 ফিটের মতো ছিল, তবে দরকার রেপিস্টকে খুঁজে পায় না। তার উপর ওই কেসে কোনো অফিসিয়াল রেজিস্ট্রেশনও নেই। প্রিয়াঙ্কা বলে তার মনে হয় রাতানরা 3টা কেস এক জায়গায় করে তদন্ত করলে অনেক আগেই খুনিকে পেয়ে যেত। তবে রাতান জানায় তারা তাদের মতো সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে তারা কোনো এভিডেন্স না পাওয়াই কেসটা ছাড়তে বাধ্য হয়েছিল। জাজ প্রিয়াঙ্কার কথাগুলো শুনে পরের শুনানিতে দরগাকে হাজির হওয়ার নির্দেশ দেয়। জর্জের নির্দেশ অনুযায়ী পরের শুনানিতে দরগাও এসে হাজির হয়। প্রিয়াঙ্কা দরগাকে বলে আপনি 4 বছর আগে কেসটা ছাড়ার সময় কি কোনো তথ্য বুঝিয়ে দিয়েছিলেন? আর তারপর কি কোনো খোঁজ নিয়েছিলেন? এমনকি আপনি তো ওই মহিলার কেসটাও রেজিস্টার করেননি, কেন করেননি? তখন দরগা জানায় মহিলাটি নিজের ভবিষ্যতের জন্য কেস রেজিস্টার করতে চায়নি, তাই সে বাধ্য হয়েই আনঅফিশিয়ালি কেসটা তদন্ত করছিল, তবে তারা রেপিস্টকে খুঁজে পায়নি। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করে আপনারা কিভাবে শিওর হয়েছিলেন যে মহিলাটি হয়েছে? দরগা জানায় তারা ওই মহিলার দেহে কোনো না পেলেও তার শাড়িতে পেয়েছিল। তখন প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করে আপনারা কি জেনির দেহে পাওয়া সেন্সের সাথে মিলিয়েছিলেন? দরগা জানায় না। প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করে দরকারা কেসটা গুরুত্ব দিয়ে তদন্ত করেনি, তাদের গাফিলতি ছিল। তবে প্রসিকিউটর টপিক ঘোরাতে একটা প্রশ্ন করে। সে বলে যে কেস রেজিস্টার হয়নি সেই কেস সম্পর্কে আপনি কিভাবে জানলেন? অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে প্রিয়াঙ্কা তার বাবার পুলিশ কমিশনার হওয়ার ফায়দা তুলে পুলিশের ইন্টারনাল ইনফরমেশন ইউজ করছে, যা এক কথায় ইললিগাল। তবে প্রিয়াঙ্কা জানায় তার কেস রিওপেন করার পর ওই মহিলা নিজে এসেই তাকে সব জানিয়েছিল। মহিলাটি বলেছিল লোকটা 6 ফুটের মতো ছিল, মুখে দাড়ি ছিল। লোকটা তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে করে, তবে মান সম্মানের ভয়ে সে কখনোই কাউকে কথাটা বলতে পারেনি। তবে জেনির কেস রিওপেন হলে তার মনে হয় তাদের দুজনের মিল আছে, তাই সে কথাগুলো প্রিয়াঙ্কাকে জানায়। প্রিয়াঙ্কা কোর্টে কথাটা জানালে জাজ দরগাকে ওই মহিলার স্যাম্পেলের সাথে জেনির দেহে পাওয়া স্যাম্পেল মেলাতে বলে। দরগাও দ্রুত তার টিম নিয়ে মিটিংয়ে বসে যায়। সে ল্যাব টেস্ট করালে জানতে পারে দুইটা একজনের, অর্থাৎ রেপটি আসলে খুনি। দরগা সব থানায় রিপোর্টটা পাঠিয়ে সেখানে থাকা সেম টাইপের কেসগুলো ল্যাব টেস্ট করতে বলে, যাতে বোঝা যায় খুনি আর কোথায় কোথায় খুনগুলো করেছে। তবে দরগা কোনো থানা থেকেই কোনো সেম রিপোর্ট পায় না, অর্থাৎ
আর কোনো জায়গায় এরকম কেস হয়নি। তাই দরকার তার টিমকে সব জেনে রিপোর্টটা পাঠাতে বলে, যাতে কেউ যদি সিমিলার কেসে অ্যারেস্ট হয়ে থাকে তাহলে যেন জানা যায়। এদিকে প্রিয়াঙ্কা কোর্টে জানায় তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় জেনির খুনের মতোই সেম ভাবে বেশ কিছু খুন হয়েছিল, তবে আলাদা আলাদা স্টেটে হওয়ায় পুলিশ বুঝতে পারেনি। তবে কোথাও খুনিকে পাওয়া যায়নি। সে কলকাতার এক সিরিয়াল কিলারের উদাহরণ দিয়ে বলে, কলকাতায় এক খুনি আলাদা আলাদা জায়গায় ঘুরে খুন করত, তারপর আলাদা কোনো কেস দেখিয়ে জেলে যেত, যাতে পুলিশ তাকে বাইরে খুঁজে না পায়। এভাবেই সে অনেক খুন করেছিল। প্রিয়াঙ্কার ধারণা খুনি এবারও সেম কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে। তবে দরকার জেনেও কোনো কেসের সাথে জেনির কেসের মিল পায় না। তারা আবারও শূন্য হাতেই ফিরে আসে। এদিকে প্রভাকরের উপরও চাপ আসে। সে বলে সে তার মেয়েকে চেনে। প্রিয়াঙ্কা কোনো স্ট্রং এভিডেন্স ছাড়া এত বড় কথা বলবে না, কারণ সে আইন পড়েছে কেবল জেনিকে ন্যায় বিচার দেওয়ার জন্য। তার ব্রেইনে অবশ্যই কিছু চলছে। এর মাঝে প্রভাকরের চিফ কল করেও একটা কেসের জন্য চাপ দিতে শুরু করে। তাই প্রভাকর দরকাকে বলে তাদের শুধু তামিলনাড়ু খুঁজলেই চলবে না, তাদের আশেপাশের সব স্টেটেই খুঁজতে হবে যে এরকম কেসে কেউ ধরা পড়েছিল কিনা। প্রভাকরের কথা মতো দরকার সব জায়গায় ফরেন্সিক রিপোর্ট পাঠিয়ে দেয়। এবার তারা একটা সূত্র খুঁজে পায়। তারা কেরালার কান্নুরে একজন কয়েদিকে খুঁজে পায় যে এরকম কেসে অ্যারেস্ট হয়েছে, আবার তার উচ্চতাও 6 ফিট। দরকার টিম আর সময় নষ্ট না করে কয়েদিদের দেখতে চলে যায়। এদিকে আমরা সিনানকে দেখি। সে একটা নাইট ক্লাবে বসে দুষ্টু নজরে মেয়েদের দেখছিল, আবার সে মেয়েদের ব্যাড টাচও করছিল। বিষয়টা ক্লাবের লোক খেয়াল করে তাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছিল, আর এরপর থেকেই মূলত সিনান জেলে আছে। দরকার টিম গেলে জেলার জানায় সিনানের বিরুদ্ধে মলেস্টেশনের পাশাপাশি বেশ কিছু খুনের কেসও আছে। দরকার নির্দেশে তার টিম সিনানকে তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। পরের শুনানিতে সিনানকে কোর্টে পেশ করা হয়। কোর্টে সিনানকে খুনের কারণ জিজ্ঞাসা করলে সে আসল সত্য প্রকাশ করে। আসলে সিনান বেশ সাইকো স্বভাবের লোক। তার মেয়েদের দেহের প্রতি এক আলাদা আকর্ষণ আছে। তার কোনো মেয়েকে ভালো লাগলে সে তাকে ভোগ করে ছাড়ত। সে প্রথমে মেয়ে চুজ করে তার সম্পর্কে সব তথ্য বের করত, এরপর সুযোগ বুঝিয়ে তাদের ছুরি দিয়ে ভয় দেখিয়ে রেপ করত। যেসব মেয়ে কোনো ঝামেলা ছাড়াই তাদের সিনানের কাছে সঁপে দিত, সিনান তাদের ছেড়ে দিত। তবে কোনো মেয়ে তার কাজে বাধা দিলে বা মানুষকে বলার ভয় দেখালে সে তাদের মেরে দিত। সিনান এখানে স্বীকার করে সেই অনিতাকে খুন করেছে। সিনান আরও জানায় সে একবার এক মেয়েকে রেপ করতে গেলে তার পরিবার সিনানকে ধরে ফেলে, তবে তারা সিনানকে রেপের কেসে পুলিশে না দিয়ে চুরির কেসে দেয়। সিনান তখনই বুঝে গেছিল মানুষ আসলে সম্মান হারানোর অনেক ভয় পায়। জান হারানোর থেকে সম্মান হারানো তাদের কাছে অনেক ভয়ঙ্কর। এরপর থেকেই তার সাহস বেড়ে গেছিল। আর জেনির বেলায় সে জেনিকে প্রথম সুপার মার্কেটে দেখেছিল। এরপর থেকেই সে জেনিকে সব জায়গায় ফলো করত। এরকমই একদিন সে জানতে পারে জেনির বাড়িতে কেউ নেই। সেও এই সুযোগের ব্যবহার করে। ওই রাত্রে জেনি দরজা খোলার পর তার মনে পড়েছিল সে গার্ডের জন্য খাবার এনেছে, তাই সে দরজা তালা না দিয়েই নিচে আসে খাবারটা দিতে। সিনান এই সুযোগেই জেনির ঘরে ঢুকে পড়েছিল। এরপর জেনি ঘরে এসে ওয়াশরুম থেকে ফিরলে সে জেনিকে ধরে ফেলে, আর এরপর কয়েকবার করে। এর মাঝে জেনিকে নিতে গেইটে হাজির হয় সিদ্ধার্থ। সিদ্ধার্থের আওয়াজ শুনে জেনির ব্যবহারে সিনান বুঝে যায় জেনি সকলকে সবটা জানিয়ে দেবে, তাই সে জেনিকে বারবার ছুরির আঘাত করে খুন করেছিল। অর্থাৎ সিদ্ধার্থ আসার আগ পর্যন্ত জেনি বেঁচে ছিল। সিদ্ধার্থ সিকিউরিটি গার্ড ডাকতে নিচে গেলে এই সুযোগে সিনান সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। এরপর যখন পুলিশ তদন্ত শুরু করে তখন সিনান সুযোগ বুঝে একটা ছোট্ট ক্রাইম করে পুলিশের কাছে ধরা পড়ে, যাতে তাকে আর কেউ না পায়। কারণ পুলিশ যেখানেই খুঁজুক কখনোই নিজেদের জেলে জেনির খুনিকে খুঁজবে না, আর তার প্ল্যান কাজও করে। সে সেই যাত্রায় বেঁচে যায়। তবে পাপ তো বাপকেও ছাড়ে না, তাই 5 বছর পরে এসেও সিনান ধরা পড়ে যায়। তবে সিনানের ব্যবহারে বোঝা যায় তার মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। তাই কোর্ট ধারণা করে সিনান মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তার মেডিকেল টেস্ট দেয়। এবং এই কেসে সেই হওয়া মহিলা যেহেতু একজন ভিকটিম, তাই জাজ তাকে সশরীরে সাক্ষী চেম্বারে সাক্ষী দেওয়ার সুযোগ দেয়। প্রিয়াঙ্কা পরের দিন মহিলাটিকে জজের সামনের চেম্বারে এসে হাজির করে। মহিলা জজকে সব জানায়।
আবার সিনানের মেডিকেল টেস্টে আসে তার কোনো মানসিক সমস্যা নেই, অর্থাৎ সে কেবলই একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। সে কেবল নিজের চাহিদা মেটাতে এভাবে খুনের পর খুন করত। তাই পরের দিন শুনানিতে জাজ সুনানকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। প্রিয়াঙ্কাও নিজের বান্ধবীর খুনের সঠিক বিচার করতে পেরে অনেক খুশি হয়। মুভির শেষে আমরা দেখি পুলিশ সিনানের মতোই একজন পিস্ট এবং খুনিকে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। আর এই অসাধারণ সিনের মাঝে আমার এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। এরকম আরও থ্রিলার মুভির গল্প দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনেই আসে। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।